আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছে আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। প্রধান উপদেষ্টাকে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পরামর্শ বিএনপি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান। ইসকনের উগ্রবাদী কর্মকাণ্ড মানুষ মেনে নেবে না বললেন হাসনাত সার্জিস, দুষ্কৃতকারীদের দ্রুত বিচার চায় সনাতন একতা মঞ্চ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়া খালাস, রাজনৈতিক হয়রানির জন্য মামলা দাবি আইনজীবীর। এবং গুণী প্রযোজক হাবিবুর রহমান খানের ৮০তম জন্মদিন নানা আয়োজনে উদযাপন, চ্যানেলে লাল গালিচা সংবর্ধনা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গত কয়েকদিনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি নেতারা। পরিস্থিতি উত্তরণে জাতীয় ঐক্যের ডাক দিতে বলেছেন দলটি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সরকারকে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, সকলকে ধৈর্য ধরতে বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জকর মালিথার রিপোর্ট। গত কয়েকদিনের সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ৫ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা ৬টা থেকে টানা ১ ঘন্টা ১০ মিনিট বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। গত কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি এবং আমরা আশা করেছি যে আমরা প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলো শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন। বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচন এবং সমসাময়িক প্রসঙ্গে কথা হয় প্রধান উপদেষ্টার সাথে। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই একটা জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। বিএনপি মহাসচিবের পর যমুনার সামনেই বৈঠক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। বৈঠকে উপদেষ্টা এএফ হাসান আরিফ, আদিলুর রহমান খান, মাহফুজ আলম অংশ নেন। বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম বলেছেন, ইসকনের উগ্রবাদী কর্মকাণ্ড দেশের মানুষ মেনে নেবে না। ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। চট্টগ্রামে সহিংসতায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামাজে জানাজায় অংশ নিতে তারা একথা বলেন। ঢাকায় সংবাদ সম্মেলনে দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সনাতন একতা মঞ্চ। শহীদুল্লাহ রাজ্য রিপোর্ট। ইসকন সমর্থকদের সাথে সংঘর্ষে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম নামাজে জানাজা হয় চট্টগ্রাম আদালত চত্বরে। অংশ নেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে হয় দ্বিতীয় জানাজা।
জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। তাদের বিচার করতে হবে, ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার কথা বলেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ। আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকুক, যে অবদান করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দেশে কোনো দুষ্কৃত কর্মকাণ্ড সমর্থন না করার কথা জানায় সনাতন একতা মঞ্চ। যে সমস্ত দুষ্কৃতিকারীর হাতে তিনি নিহত হয়েছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে সমান অধিকার নিয়ে এবং সমান সুযোগ নিয়ে আমরা বসবাস করব। অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার অভিযোগে ইসকন সমর্থকদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 37 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিডিও ফুটেজ দেখে 6 জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে চট্টগ্রামের আইনজীবীরা আদালত বর্জন করেছেন। এ কারণে ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারীর জামিন শুনানিও হয়নি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ভারতের পাতা ফাঁদে সনাতন ধর্ম অবলম্বীদের পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দোয়া এবং সম্প্রীতি সমাবেশে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন সমন্বয়করা। সংখ্যালঘু ইস্যুতে ইসলামী বিপ্লব দেখানোর মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত। রিয়াজ ইসলামের রিপোর্ট। চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া এবং সম্প্রীতি সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। বক্তারা বলেন, 5ই আগস্টের মতো জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। নাগরিক তার দায়িত্ব পালন করছে, এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা 5ই আগস্টের পর যে শপথ নিয়েছিলাম যে দেশ গঠনের শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত একতা সংহতি বজায় রাখবো, দায়িত্ব পালন করবো, আমরা তা করছি। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর থেকে আওয়ামী লীগ ও তাদের দোসররা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। ইসকন বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রবাদ প্রচারের চেষ্টা করেছে, এমনকি তারা আন্তর্জাতিকভাবে তা চেষ্টা করেছে। ভারত চায় বাংলাদেশের মধ্যে একটা কথিত ইসলামী বিপ্লব দেখাইতে, যে ইসলামী বিপ্লবের মাধ্যমে যে ভারতে তার হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করবে। বাংলাদেশে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না জানিয়ে সমন্বয়করা বলেন, ধর্মীয় লেবাসযুক্ত কাউকে উগ্রবাদ ছড়ানোর সুযোগ দেওয়া হবে না। দিল্লিতে বসে শেখ হাসিনা তার সেই দোসর মোদীকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে চারজনাই হাত বাড়াবে, সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সমন্বয়করা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইসকনের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক বলে হাইকোর্টকে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ওই ঘটনাটি ফৌজদারি অপরাধ, এই কারণে আইনগত ব্যবস্থা নেবে সরকার। তবে ইসকন নিষিদ্ধ করা হবে কিনা ও নিবন্ধন আছে কিনা এসব সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এর আগে একজন আইনজীবী ইসকন নিষিদ্ধ করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশ চেয়ে হাইকোর্টে আবেদন করলে শুনানিতে একথা বলেন রাষ্ট্রের প্রধান কর্মকর্তা। আইনজীবী মনিরুজ্জামান গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। পরে ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ বৃহস্পতিবারের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট।
উগ্র হিন্দুত্ববাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ছাত্র সমাবেশ থেকে জুলাই আন্দোলনের সময় গণহত্যায় জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। একই সঙ্গে বাংলাদেশ ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করতে ওই মামলা করেছিলেন। রায়ে ন্যায় বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা। মাঝারুল হক মান্নার রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 29 অক্টোবর বিচারিক আদালতের দেওয়া রায়ে বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ডাদেশ ও 10 লাখ টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছরের 18 নভেম্বর হাইকোর্টে আপিল করলে শুনানি শেষে আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হয়। একই সাথে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন। এই মামলার অসঙ্গতি সম্পর্কে আদালতকে বলেন খালেদা জিয়ার আইনজীবী। শেখ হাসিনা ওয়াজেদ, যিনি বর্তমানে পলায়িত আছেন ভারতে এবং আইনের দৃষ্টিতে ফিউজিটিভ, তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। সব পক্ষের বক্তব্য শুনে রায় ঘোষণা করেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ। আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। আপিল মঞ্জুর, আসামি খালাস। এছাড়া বড় প্রক্রিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 3 জনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন নিম্ন আদালত। অন্য 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। মাঝারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এখনো হাসপাতালে কাতরাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত অনেক ছাত্র জনতা। পুলিশের গুলি লেগে কারো পা, কারো হাত বা শরীরের অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নেটওয়ার্কে চিকিৎসাধীন আহতরা জানালেন, তাদের জীবন স্বাভাবিক না হলেও দেশ যেন সুষ্ঠুভাবে চলে। লায়না নওশিনের রিপোর্ট। মিরপুর মডেল একাডেমির 6ষ্ঠ শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম 19 জুলাই বাবা মায়ের বারণ সত্ত্বেও বিকেলে বেরিয়েছিল নিজের বাইসাইকেল নিয়ে। ফিরতি পথে পুলিশের গুলি এসে লাগে 11 বছর বয়সী এই শিশুর পায়ে। 4 মাস ধরে চিকিৎসাধীন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। হাসপাতালের বিছানায় শুয়ে রবিউলের অপেক্ষা কেবলই বন্ধুদের মাঝে স্কুলে ফেরার। মিরপুর 2 স্টেডিয়ামের ওদিকে থেকে আসতেছিলাম, তারপর লাগছে। তারপর ওই ছাত্র ভাইরা আমার হসপিটালে নিয়ে আসে। স্কুলে যেতে ইচ্ছা করে? হ্যাঁ, আবার কবে ফিরবে স্কুলে? পাও ঠিক হইলে। শিশুটির ভবিষ্যৎ নিয়ে এক অনিশ্চয়তায় তার মা। পুরোপুরি ঠিক হবে না কোনো সময়, যখন আবার ওর 25 বছরের বয়স হবে তখন একটা চিকিৎসা আবার হেরা করতে পারে বাটিটা। ও তো শিশু মানুষ, ও বাইরে বের হয়েছে খেলার জন্য, অত কোনো আন্দোলনও করতে চায় নাই কিংবা কোনো ইয়াতেও যায় নাই, কিন্তু একটা শিশু বাচ্চাকে ছাড়ে নাই। একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তৈরি পোশাক কর্মী মনির হোসেন। 20 জুলাই গাজীপুরে পুলিশের গুলিতে 2 পায়ে ক্ষতিগ্রস্ত হয় 30 বছর বয়সী মনিরের। হেলিকপ্টার থেকে শুট করে ওরা, আমার 2 পায়ে লাগে, এক পা বেদ করে আরেক পায়ে ঢুকে পুরো হাড্ডি বের হয়ে ভেঙে চুরমে বের হয়ে যায়, গুলি জায়গায় বের হয়ে গেছে। আমার সামনে অনেকগুলো লোক মারা গেছে, আমার চোখের সামনে। আমাকে যে অ্যাম্বুলেন্স নেওয়া হয়েছে, আমার অ্যাম্বুলেন্সের পাশে এক ছেলে ছিল, ও আমার সাথে জায়গায় মানে পথে মারা গেছে। এরকম অনেক লোক মারা গেছে। এক সন্তানের জনক মনিরের প্রত্যাশা যে দুঃসহ পরিস্থিতিতে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এই আত্মত্যাগ, সেই ত্যাগ যেন বৃথা না যায়। স্বৈরাচার গেছে এবং স্বৈরাচার যে বেদাত্তারা আছে এদেরকে নিশ্চিত করা হোক, কারণ এই যে এদের নিশ্চিহ্ন করা হোক। এদেরকে নিশ্চিহ্ন না করা হলে এদের শান্তি আসবে না কখনোই। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।
রক্তের কালচার টেস্ট করে রোগীর শরীর অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা জানার পর চিকিৎসার ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লেখার সংস্কৃতি এদেশে তৈরি হয়নি। হাতে থাকা গুটি কয়েক অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা ঠেকাতে এখন থেকেই কালচার টেস্টের পরই অ্যান্টিবায়োটিক প্রয়োগ সরকারি হাসপাতালগুলোর প্যাথোলজি সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। দেশের সরকারি পর্যায়ে ব্লাড, ইউরিন সহ যে কোনো নমুনার কালচার টেস্টের সুযোগ এখনও সীমিত। বেসরকারি পর্যায়ে কালচার টেস্ট বেশ ব্যয়বহুল হলেও মানের বিচারে শতভাগ উত্তীর্ণ কথা বলা যায় না। রোগীরা আগ্রহী না হওয়ায় কালচার টেস্ট ছাড়াই চিকিৎসকরা ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লিখছেন। এভাবে কালচার টেস্ট ছাড়া রোগীর শরীরে কোন ধরনের জীবাণুর সংক্রমণ হয়েছে তা জানা যায় না। অন্যদিকে ওইসব অ্যান্টিবায়োটিক রোগীর শরীরে ইতোমধ্যে অকার্যকর বা ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে কিনা তাও থাকে অজানা। কালচার অ্যাডভাইস করার কালচারই আমাদের মধ্যে গড়ে ওঠেনি। জ্বর হলেই আমরা নিজেদের একটা ধারণার উপর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, কিন্তু 5 দিনের বেশি যে কোনো জ্বর এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যখনই আমরা এটা সাসপেক্ট করব তাকে অবশ্যই একটা ব্লাড কালচার বা শরীরের সংক্রমণ ভেদে সেই কালচারটা, এটা ইউরিন হতে পারে, কফ হতে পারে, কালচারটা দিতে হবে। কালচার অনুযায়ী যদি আমরা অ্যান্টিবায়োটিক চয়েস করি সেটাই হলো বেস্ট প্র্যাকটিস এবং সেজন্য কালচারের দামগুলো আপনার মানের মধ্যে থাকতে হবে। এই অবস্থার নিরসনে বিশেষজ্ঞরা সরকারি হাসপাতালগুলোতে রোগের ধরন অনুযায়ী ব্লাড, ইউরিন, কফ বা আর সব নমুনার কালচার টেস্টের জোর পরামর্শ দিয়েছেন। মানসম্মত ল্যাব গড়ে তুলতে হবে। বেশিরভাগ মেডিকেল কলেজ হাসপাতালে কালচারই হয় না, জানেন, এগুলো বাইরে পাঠানো হয়। জেলা হাসপাতালের জেলা ল্যাবরেটরি সার্ভিস, উপজেলার উপজেলা ল্যাব সার্ভিস, এইগুলোকে অবশ্যই শক্তিশালী করতে হবে। মেডিকেল কলেজ হাসপাতালে যদি ব্লাড কালচার না হয় আর সেই মেডিকেল কলেজের অপোজিটে একটা কমার্শিয়াল ল্যাবে যদি ব্লাড কালচার হয়, এর চেয়ে তো আর অপমানজনক কিছু হতে পারে না। স্বল্প মূল্যে কালচার টেস্ট সুবিধা দিয়ে সরকারি হাসপাতালগুলোর ল্যাবরেটরি সার্ভিস আরও সক্রিয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাংলা চলচ্চিত্র জগতে শ্রদ্ধাভরে উচ্চারিত এক নাম প্রযোজক হাবিবুর রহমান খান। গুণী এই ব্যক্তিত্ব পূর্ণ করলেন 80 বছর। জন্মদিনের বিশেষ দিনটিতে তাকে লাল গালিচা সংবর্ধনা দিল চ্যানেল আই। তারকা কথনের বিশেষ আয়োজনে তার কর্মজীবন নিয়ে কথা বলতে গিয়ে প্রশংসায় ভাসিয়েছেন দেশ বরেণ্যরা। একই সাথে তাকে ঘিরে প্রকাশিত হলো আনন্দ আলোর বিশেষ সংখ্যাও। সুলতানা হিমুর রিপোর্ট। সৃজনশীল প্রযোজনায় বাংলা চলচ্চিত্রে উজ্জ্বল এক নক্ষত্রের নাম হাবিবুর রহমান খান। 1972 সালে বিশিষ্ট নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের তিতাস একটি নদীর নাম ছবির প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন গুণী এই ব্যক্তিত্ব। এরপর একে একে তিনি প্রযোজনা করেন পদ্মা নদীর মাঝি, হঠাৎ বৃষ্টি, মনের মানুষ, শঙ্খচিল সহ সাহিত্য নির্ভর বা শিল্পশোভন চলচ্চিত্র। সেই মানুষটি আজ পূর্ণ করলেন 80 বছর। হাবিবুর রহমান খানের জন্মদিনটি বিশেষ আয়োজনে উদযাপন করল চ্যানেল আই পরিবার। সকালে চ্যানেল আই কার্যালয়ে লাল গালিচা সংবর্ধনায় তাকে সম্মানিত করেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠিত হয় তারকা কথনের বিশেষ আয়োজন। জীবনের শেষ দিন পর্যন্ত চলচ্চিত্রকে ভালোবেসে কাটানোর কথা বলেন হাবিবুর রহমান খান। কতটা খারাপ করেছি, কতটা ভালো করেছি সেটা জানি না, কিন্তু একটা জিনিস জানি, এই পর্যন্ত আমার টার্মসে আমি চলে আসছি। তো সিনেমা করতে কিন্তু টার্মসে গেছিলাম, কারণ একজন লোককে ভালোবেসেছিলাম, তার আদর্শকে ভালোবেসেছিলাম, সে হলো ঋত্বিক ঘটক। বিশেষ এই আয়োজনে গল্প আড্ডায় হাবিবুর রহমানের জীবনের গল্প বলেন দেশ বরেণ্যরা। সারাদিন অখণ্ড অবসরে, অখণ্ড আড্ডায় আমরা মেতে উঠতাম। আমার জীবনের প্রথম ছায়াছবি, আমি জানি না হাবিব যদি সেখানে আমাদের না নিতেন আমি জীবনে কোনোদিন সিনেমায় ঢুকতাম কিনা। আমি তখন ঠাকুরগাঁর ইঞ্জিনিয়ার, তখন হাবিব হঠাৎ একদিন ফোন করলো যে তিতাস ক্রীড়া বলাবো ঋত্বিক ঘটকের দিকে তুমি চলে আসো, তুমি তার সহকারী পরিচালক। ওনার মতো একজন মুরব্বী বলবো আমি আর কি, যে খুবই শক্ত হাতে মনপুরাটাকে উনি ডিস্ট্রিবিউশন করেছেন। বাবার সাথে আমাদের এই সিনেমার যে এক্সপোজারটা হয়েছে, যার জন্য আমাদের এখনো আমরা বিভিন্ন রকমের সিনেমা, শর্ট ফিল্ম এগুলো দেখি এবং কোনো এক জায়গায় মনে হয় আমাদের একটা টান এখনো আছে সিনেমার প্রতি। একই সাথে আজকের দিনটিতে হাবিবুর রহমানের দীর্ঘ কর্মজীবন নিয়ে প্রকাশ করা হয় বিনোদন ম্যাগাজিন আনন্দ আলোর বিশেষ সংখ্যাও। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।
নিজ ভবনে সবুজের সন্নিবেশ ঘটানোর পাশাপাশি নিরাপদ ফসলের প্রত্যাশায় রাজধানী মিরপুরে ছাদ কৃষি করেছেন লাকি রহমান। তার কাছে ছাদ কৃষির আয়োজনটি একাকিত্ব দূরীকরণের মূল জায়গা হয়ে উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মিরপুরের পাইকপাড়া, এখানে 5 তলা ভবনের উপর 3 স্তরের ছাদ কৃষিটি ভিন্ন রকম এক সবুজে সেজে উঠেছে। উদ্যোক্তা লাকি রহমান একাকিত্ব গোছাতে যুক্ত হয়েছিলেন কৃষির এই আয়োজনে, যা গত কয়েক বছরে তার হাতের যশে পরিণত হয়েছে বিষমুক্ত এক ফসলি ক্ষেত্রে। আমার হাজব্যান্ড বাইরে ছিলেন, ওইখানে স্টক করছেন। ওনারা পরপর 3 ভাই মারা যান। এর 1 মাস পরে আমার আম্মা, এর 1 মাস আগে আমার আম্মা মারা যান। এই যে একটা একাকিত্ব, এই একাকিত্বটা পরে আর আমি নিতে পারছি না, কারণ আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে। তো ওই যে সেই থেকে শুরু করলাম, এরপর উৎসাহ বেড়েই চলছে। তো সেই একাকিত্ব কিছুটা কি আপনার কেটেছে? জি অবশ্যই। যখন আমার খারাপ লাগে আমি এগুলো নিয়ে ব্যস্ত থাকি, অনেকটা ভুলে থাকি। উৎপাদিত এসব ফসলে মিটছে সবজির চাহিদার অনেকটাই। কি পরিমাণ ফল বা শাকসবজি আসে যেটা আপনার কিনতে হয় না? গত বছর আমার প্রায় আমার মনে হয় 30-35 কেজি সিমই আসছে। আমি আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার বিল্ডিং এ যারা থাকে আমি সবাইকে দিলাম। কৃষির এই চর্চায় যুক্ত হয়েছেন পরিবারের ছোট বড় সব সদস্য। নিঃশ্বাস নিতে পারি না নিজের বাসায় থেকে, একটু গাছের কাছে আসলে তো অবশ্যই ভালো লাগে। তোমরা কি করো এখানে? সাথে সাথে কাজ করি। কি কাজ করো তুমি এখানে? এখানে গাছ লাগাই, ছাদ ঝাড়ু দেই। আচ্ছা, তুমি? ঝাড়ু দিয়ে গাছ লাগাই। একাকিত্ব গোছানোর উপায় হিসেবে মিরপুরের লাকি রহমান কৃষিকে বেছে নিয়েছিলেন এবং এখন এই কৃষিটি তার ঘরোয়া একটি অর্গানিক কৃষিক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে, যা আশপাশের অনেককে অনুপ্রাণিত করছে। মিরপুরের পাইকপাড়ার লাকি রহমানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3টা 5 মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার স্পোর্টস। ধন্যবাদ রাহুল। ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বলেছেন, বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পরিবেশ বান্ধব কার্যক্রম জরুরি। শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইউনিলেভা বাংলাদেশের টেকসই উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হাই কমিশনার বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা এবং উন্নয়নের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে জলবায়ু, প্রকৃতি রক্ষা এবং প্লাস্টিক পণ্যের ব্যবহার কমিয়ে আনার প্রত্যয় জানান ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার। অনুষ্ঠান শেষে টেকসই উন্নয়ন ব্লু বুক 2024 উন্মোচন করেন অতিথিরা। It's really important that businesses, government, civil society are all working together and collaborating to help tackle the effects of climate change, protect nature and protect biodiversity. As an emerging and export-driven economy, Bangladesh will benefit from adopting green policies, sustainable development initiatives and improving the ease of doing business. This can provide competitive advantage, help cut costs and boost productivity and attract foreign direct investment. দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন ব্যাপক ধরপাকড়, আটকের জেরে ইসলামাবাদে পিটিআই বিক্ষোভ, প্রতিবাদ প্রত্যাহার, ইমরান খানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পতিত আওয়ামী সরকার দুর্নীতি দমনের নামে ভিন্নমত দমনে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করেছিল বলে দাবি করেছে গণ অধিকার পরিষদ। রাজধানী ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে অবস্থিত দুদক সংস্কার কমিশনের কাছে দলীয় প্রস্তাব দেয় গণ অধিকার পরিষদ। দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে 22 দফা লিখিত প্রস্তাব দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। দুদককে একটি প্রকৃত স্বাধীন, জবাবদিহিতামূলক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে এবং দুদকের কর্মকর্তারা নিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিসিএস থেকে স্বতন্ত্র ক্যাডারের মাধ্যমে দুদকের কর্মকর্তাদেরকে নিয়োগ দিতে হবে এবং যাদের আয় 3,50,000 তাদের প্রত্যেকের হিসাব বিবরণী দুদকে জমা দিতে হবে। কমিশনার থেকে শুরু করে চেয়ারম্যান, তারা যদি অন্যায় এবং দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েন তাহলে তাদের শাস্তির বিধান এবং একই সাথে
দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় আমরা দুর্নীতির সবথেকে বড় অভিযোগ আমরা কিন্তু শুনেছি এবং প্রমাণও পেয়েছি। সুতরাং দুদকের কর্মকর্তা কর্মচারীরা যদি অন্যায় করেন, দুর্নীতি করেন, তাদের বিরুদ্ধে আমরা শাস্তির আহ্বান জানিয়েছি। 21 শতকের স্পেশাল বৈষয়িক চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশন উন্নীত করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে টাঙ্গাইলে মধুপুর উপজেলার রসুলপুরে বিমান বাহিনী ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলাবর্ষণ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় কথা বলেন তিনি। মহড়ার শুরুতেই দেখানো হয় দুর্ঘটনা কবলিত পাইলটকে উদ্ধারে কমান্ডো অভিযান। এ সময় বিমান বাহিনীর সদস্যরা গোলাবর্ষণ ও রকেট নিক্ষেপ করে প্রদর্শন করেন নানা যুদ্ধ কৌশল। পরে MiG-29 যুদ্ধ বিমানের বিমান বাহিনীকে প্রধানকে মাধ্যমে মহড়ার কার্যক্রম শেষ হয়। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদে 3 দিন ধরে চলা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে দেশটির প্রধান বিরোধী দল ইমরান খানের তেহরিক ইনসাফ PTI। দলের বিবৃতিতে বলা হয়, বিক্ষোভ দমনে নিরস্ত্র মানুষের উপর সরকারের নিষ্ঠুরতার পরিকল্পনার কারণেই সাময়িকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া দাবি হবে বলেও জানিয়েছেন তারা। ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল ছিল পাকিস্তান। মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনী বাধা ডিঙিয়ে রাজধানী ইসলামাবাদের রেড জোন হিসেবে পরিচিত ডি চকে পৌঁছানো দলটির নেতাকর্মীরা। সঙ্গে ছিলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। সমাবেশ স্থলে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে নিহত হন 7 জন, তাদের মধ্যে 4 জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়েছে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে সভা ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর SM হাসান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ডক্টর ফিরোজ আহমেদ। সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সমন্বয়ক নজরুল ইসলাম। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নাটক মঞ্চস্থ হয়। দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডে দেশের মানবাধিকার সংস্থা অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার কর্মীদের সমর্থনের স্বীকৃতি। দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা অধিকারকে এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডে ভূষিত করেছে তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি। বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার নিয়ে 1994 সাল থেকে কাজ করছে অধিকার। সেই অনুযায়ী সংস্থাটিতে গবেষণা, অ্যাডভোকেসি, সরকারি কার্যক্রম তত্ত্বাবধান এবং প্রশিক্ষণ দিয়ে 400 জন মানবাধিকার কর্মী রয়েছেন। 1996 সাল থেকে মানবাধিকার প্রতিবেদন, নাগরিক অধিকার এবং সরকারের কার্যক্রম পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। প্রশাসনের স্বচ্ছতা, মানবাধিকার ও নিপীড়নের বিষয়গুলো প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছে তারা। গণতন্ত্র ও মানবাধিকার কর্মীদের সমর্থন সহ নানা পর্যায়ে পর্যালোচনা ও বিচার বিশ্লেষণের পর অধিকারকে এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডে ভূষিত করে তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি 2024-এর মূল শুমারি মাস্টার ট্রেনারদের 3 দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। সকালে পরিসংখ্যান ভবনের BBS অডিটোরিয়ামে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম নির্ভুল পরিচালনার লক্ষ্যে প্রশিক্ষণ নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। এ সময় প্রকল্প পরিচালক SM শাকিল আক্তার, প্রশিক্ষণ
পরিসংখ্যান ব্যুরো মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান সহ প্রকল্পের কর্মকর্তা, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনৈক্যের কারণে দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে সমমনা সব রাজনৈতিক দলকে জরুরি ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও গণফোরামের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার মিলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। ডাক্তার মিলনকে যারা হত্যা করেছে তাদের ফৌজদারি মামলায় বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, দেশে যে পরিস্থিতি হয়েছে এর দায় সরকারকে নিতে হবে। আজকে সবচেয়ে বড় প্রয়োজন হলো সেই সব যে দলগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে আজকে মাঠে নামা। এটা দেরি না করে আমাদের এটা সঙ্গে সঙ্গে এটা করা দরকার এবং করে জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেশকে মানুষকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লব হলেও রাজনৈতিক দলগুলো সেই চেতনা থেকে দূরে সরে যাচ্ছে। বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত আলোচনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ গণ আজাদী সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ। চট্টগ্রামে আবুল খায়ের স্টিল মেল্টিং ফ্যাক্টরির রড তৈরির কাঁচামাল লোহার স্ক্র্যাপ বহনকারী লুট হওয়া ট্রাক উদ্ধার করেছে পুলিশ। শহরের নাসিরাবাদ বায়েজিদ স্টিল ফ্যাক্টরির ভেতর থেকে উদ্ধার করে পুলিশ জানায়, অভিযান চালানোর সময় ডাকাতরা ফ্যাক্টরির ভেতরে লুণ্ঠিত লোহার রড স্ক্র্যাপগুলো আনলোড করছিল। সে সময় সীতাকুণ্ডের বার আউলিয়া মোহাম্মদ তারেক হোসেন ও সোনাইছড়ি এলাকার মোহাম্মদ হাসান নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে স্ক্র্যাপ বোঝাই ট্রাকটি সীতাকুণ্ডের সোনাইছড়ির আবুল খায়ের স্টিল মেল্টিং ফ্যাক্টরিতে যাওয়ার পথে ডাকাত দল ছিনতাই করে। এই ঘটনায় বিসমিল্লা ট্রান্সপোর্টের মালিক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের সাথে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বুটেক্স শিক্ষার্থীদের দায়ী করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে বুটেক্স সাংবাদিক সমিতি। বুটেক্স ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তারা বলেন, একটি গোষ্ঠী তাদের স্বার্থ চরিতার্থ করতে পরিকল্পিতভাবে বুটেক্সের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সেই সাথে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে বুটেক্স সাংবাদিক সমিতি। এবারে খেলার খবর।